যত যাই বলেন অনেক ধরনের মানুষের কাছেই আসলে জামাত শিবির ব্যাপারটা একটা মানে ট্যাগ তো হয়েই আছে, অনেক দিন ধরেই হয়ে আছে। হাদিকে কিন্তু অনেকে আসলে এইভাবেও চিনে, যেহেতু জামাত শিবির। এখন জামাত শিবির ভালো না খারাপ ওই তর্কে যাচ্ছি না। ওই ভাইয়ের যে এই যে হুজুর বা মাদ্রাসা এই লাইনে গেলেই বা একটু এরকম লেবাস ধরলেই জামাত শিবির হইতে হবে, এই যে এই ব্যাপারটা যে একটা মানে আছে, সো এটাও অ্যাড করতে চাই আর কি, যদি পুরাটা মিলায়া বলতেন আর কি। আচ্ছা, আমি একটা একটা করে বলি, কারণ দুইটা একসাথে বলতে গেলে আরো কনফিউজড হয়ে যাবো। প্রথমটা বলি হচ্ছে, হ্যাঁ, মিডিয়ার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ধরো মিডিয়া লেখে নৌকা ডুবিতে 3 পুলিশ সহ 2 জন নিহত। মানে অ্যাজ এ পুলিশ মানুষ না আর কি, 3 পুলিশ সহ 2 জন নিহত, মানে মানে নিহত বাকি দুইজন মানে যে নিহত হইছে, একজন পুলিশ, একজন শিক্ষক, একজন হয়তো বেকার। তো দিন শেষে তো মানুষ, নিহত মানে নিহত। ওই অনেক সময় মিডিয়া বুঝে করুক না বুঝে করুক এটা করে ফেলে। আর দুইটা হচ্ছে আমাদের মিডিয়া দীর্ঘদিন ধরে, কি বলবো, মানে আমাদের মিডিয়া দীর্ঘদিন ধরে ঠিক না, আমাদের মিডিয়া আসলে কোনো কালে আপ টু দি মার্ক ছিল না। আমাদের মিডিয়া, বাংলাদেশের মিডিয়া কোনো কালে আপ টু দি মার্ক ছিল না। যে ইত্তেফাককে নিয়ে আমরা গর্ব করি, সেই ইত্তেফাকও কিন্তু তোমার এক ধরনের পলিটিক্যাল প্রোপাগান্ডা পত্রিকা ছিল। এবং আমরা পত্রিকা বলতে বুঝতাম হচ্ছে যে রাজনৈতিক মতাদর্শ প্রচার করবে। তো প্রত্যেক পত্রিকার একটা মতাদর্শ আছে, তো তারা এটা প্রচার করতো। ইত্তেফাকের, তুমি যদি ইত্তেফাক ইগুলা দেখো পুরানো সংখ্যাগুলো, তাহলে বুঝবা যে মানে পত্রিকার যে এলিমেন্ট বা নিউজের যে এলিমেন্ট এটার মধ্যে খুব কমই ছিল, বরঞ্চ এটা এক ধরনের রাজনৈতিক বিবৃতির ব্যাপার ছিল। আমাদের মিডিয়া আসলে ওই জায়গায় কখনোই ছিল না বাংলাদেশে। ইদানিং আস্তে আস্তে আসতেছে, এই 54 বছর পর আমরা ফাইনালি বুঝতে পারতেছি যে আসলে নিউজ মিডিয়ার চেহারা কিরকম হওয়ার কথা। তাদের ক্ষেত্রে মিডিয়ার ন্যারেটিভ গুলো খুব দুঃখজনক ছিল, প্রচন্ড রকমের দুঃখজনক ছিল। বিশেষ করে আমি যে খবরটার কথা বললাম, বিবিসি বোধহয় ওই খবরে 5 বার এই কথাটা উল্লেখ করছে যে 5 থেকে 6 বার অশালীন বক্তব্য, এই কথাটা সে উল্লেখ করছে। অথচ বিবিসি কিভাবে এটা মিস করে যে হাদি একজন কবি ছিল, তার একটা কবিতার বই বের হয়েছিল, বা বিবিসি বা এটা কিভাবে মিস করে যায় সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল, বা তার বা সে মাদ্রাসা থেকে জিপিএ 5 পেয়ে সে ই করছে। বিবিসি যেগুলি মিস করার কথা না, বিবিসি হয়তো চেরি পিক করছে এখানে, তার কাছে যেটা মনে হয়েছে যে তথ্য দেয়া দরকার সে দিচ্ছে, যেটা আসলে হাদিকে চিনতে, মানে কেউ একজন নতুন লোক যদি, ধর একজন বিদেশি যদি এই বিবিসির এই রিপোর্টটা পড়ে, তার কাছে মনে হবে যে হাদি একজন অ্যানার্কিস্ট, একজন মৌলবাদী, একজন ডানপন্থী একজনই। অথচ হাদির কিন্তু এখন আমরা ভিডিও দেখতেছি, হাদি গানের তালে তালে নাচতেছে, কোন একটা বাউল গানের তালে তালে সে নাচতেছে। সো এই ব্যাপারে মিডিয়া গুলোর সতর্ক হওয়া প্রচন্ড ভাবে দরকার। আমি তোমাদেরকে মিডিয়ার সম্পর্কে একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে তুমি বুঝবা। যেমন আওয়ামী লীগ আমলে মিডিয়া, এমনকি প্রথম আলো থেকে শুরু করে সবাই এই কাজটা করতো। ধরো পুলিশ 4-5 জনকে হাজির করছে, 2 সাইডে পুলিশ দাঁড়ায় রয়েছে, ওইখানে তারা ক্যাপশন দিতেছে 5 জন জঙ্গি পুলিশের হাতে গ্রেপ্তার। ওই যে 5 জনকে ধরছে, এদেরকে জঙ্গি বলতেছে হচ্ছে পুলিশ। সে আসলে জঙ্গি না, নাকি জাস্ট দাড়ি টুপিওয়ালা লোক, এইটা প্রমাণ হবে হচ্ছে কি ট্রায়ালের পর। এইখানে কিভাবে ক্যাপশনটা লিখতো, এখানে লিখতো যে সন্দেহভাজন জঙ্গি হিসেবে, সন্দেহভাজন শব্দটা তারা বলতো, বা পুলিশের অভিযোগে জঙ্গি হিসেবে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তুমি আগেই জঙ্গি বানাই দিতে পারো না। এই ভুলটা আমরা মিডিয়ায় দীর্ঘদিন করছি। পুলিশ যে রিপোর্টটা দিচ্ছে, যে ছবি বলছে, পুলিশ বলছে জঙ্গি, আমরা বলছি জঙ্গি, চাপাই দিচ্ছি। পুলিশ বলছে খুনি, আমরা বলছি খুনি। আমরা এখনো কিন্তু যে আসামি গ্রেপ্তার, আসামি তো গ্রেপ্তার হয় না, হয় হচ্ছে সন্দেহভাজন গ্রেপ্তার, আসামির হয় হচ্ছে সাজা। আমরা এখনো লিখি যে আসামি গ্রেপ্তার, দেখবা সমস্ত পত্রিকা লিখতেছে আসামি গ্রেপ্তার। আরে সে তো আসামি না, মানে সে হচ্ছে সন্দেহভাজন, হয়তো সেই আসামি, কিন্তু এটা বিচারের পর প্রমাণিত হবে যে সে অপরাধী কি অপরাধী না। যাই হোক, সেই আলাপ অন্য তো মিডিয়ার এই জায়গাটা। এবং এই জন্য আমাদের এই যে তোমাদের মতো তরুণদেরকে মিডিয়ার ব্যাপারে আগে আসতে হবে, যে নতুন মিডিয়া তৈরি করতে হবে। পুরান মিডিয়া এখন তো, মানে পুরান মিডিয়া নিয়ে আমাদের ভাবতে হবে না, পুরান মিডিয়া এখন কেউ আসলে পড়েও না,
ম্যাক্সিমাম পত্রপত্রিকা টিভি চ্যানেল পড়ে না, নতুন মিডিয়া তৈরি করতে হবে। তোমরা যখন নতুন মিডিয়া তৈরি না করবা তখন হচ্ছে ওই যে এরকম ওই নিউ ইয়র্ক থেকে একজন গালিগালাজ করবে, বলবে খাট কাঁপানো ভিডিও ছেড়ে দেবো, প্যারিস থেকে আরেকজন হুমকি দেবে, ওগুলোই চলবে। সো তোমাদেরকে 9 to 5 জব করে এটা কঠিন, তারপরে তোমরা একটু চেষ্টা করো এই কথাগুলো বলতে, এটা খুব দরকার। কারণ আহ, জায়গাটা তো ফাঁকা আছে, এই জায়গাটা তো পূরণ করতে হবে। আমরা কেবল মানুষজনকে বকা দিলে তো হবে না, যে মানুষজন কেন ছাগলের মতো এই ছাগলের লোকজনের কথা বিশ্বাস করে। আহা, আমরা যারা ছাগল না তারা তো মিডিয়াতে কিছু সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্ট কি আমরা দিচ্ছি না তো, না। আছেই কেবল ছাগলের কন্টেন্ট। তোমাদের মনে আছে কিনা জানি না, একসময় ইউটিউবে সার্চ দিলে, বাংলায় সার্চ দিলে খালি অশ্লীল জিনিস পাওয়া যেত, সমস্ত অশ্লীল জিনিস পাওয়া যায় একটা সময়। ইউটিউব মানে আর কি এটা একটা কি, এখন দেখো ইউটিউবে কিন্তু অনেক ভালো জিনিস পাওয়া যায়। তার মানে কি ইউটিউব এই জন্য দায়ী না, দায়ী হচ্ছে যারা কন্টেন্ট প্রোভাইডার, আমরা যারা ভালো কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর আমাদের একটা একসময় কিন্তু ইউটিউব অনেক জঘন্য একটা জায়গা ছিল, কিন্তু যখন ভালো কন্টেন্ট আসা শুরু করলো তখন ইউটিউব একটা বিরাট রিসোর্স। ইউটিউব থেকে আমি রান্না শিখছি, ঠিক আছে, সিরিয়াসলি ইউটিউব থেকে আমি রান্না শিখছি, ইউটিউব থেকে আমি ভিডিও এডিটিং শিখছি। সো এটা একটা সাংঘাতিক জায়গা। সো এটা হচ্ছে মিডিয়ার দায়িত্ব এবং মিডিয়ার ন্যারেটিভের জায়গা আমাদের নতুন মিডিয়া তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই। এটা আমাদেরকেও যেমন বুঝতে হবে, বাংলাদেশের সাধারণ মানুষদেরকেও বুঝতে হবে যে কেউ খাওয়াচ্ছে আর তুমি খাচ্ছ, কেউ দেখাচ্ছে আর তুমি দেখছো, কেউ নাচাচ্ছে আর তুমি নাচছো, এই গেমের বাইরে তোমাকে ভাই যাইতে হবে। তুমি একজন মানুষ, তোমার নিজস্ব বিচার বুদ্ধি লজিক সিস্টেম সবই আছে, তাই খাটানোর চেষ্টা করো, এক। আর দুই, যে দাড়ি টুপি বা হুজুর বা দাড়ি টুপি দেখলেই জামাত, আমার কথা হচ্ছে হাজি যদি জামাত করতো তাহলে তো সে জামাতে যোগ দিত, আবার সে জামাত হইলেও কিন্তু আমার কোনো প্রবলেম নাই, জামাত তো নিষিদ্ধ কোনো দল না এখন, ঠিক আছে। সো আমার কথা হইতেছে যে দাড়ি টুপি দেখলেই সে স্বাধীনতা বিরোধী, বা ইসলামপন্থী দেখলেই সে স্বাধীনতা বিরোধী, বা অমুক দেখলেই সে তমুক, হ্যাঁ, সে জঙ্গি। আমাদের আমাদের এই যে পারসেপশন, এই যে মনস্তত্ত্ব এবং এই যে মিডিয়া যে পোলারাইজেশনটা করছে, এটা আমাদের জন্য আখেরে খুব খারাপ হয়েছে। আখেরে কতখানি খারাপ হয়েছে এটা আমরা এখন বুঝতে পারতেছি। একটা সময় ছিল যখন ধরো ইসলামপন্থীরা নিজেদেরকে খুব ভাবতো যে আমরা খুব চিপার মধ্যে আসছি, আমরা খুব ভয়ের মধ্যে আসছি, দাড়ি টুপি দেখলে আমাদেরকে জঙ্গি ভেবে ধরে নিয়ে যাবে। এই ভয়টা সে 16 বছর তার বুকের মধ্যে বয়ে বেড়াইছে, এখন ওই ভয়ের প্রতিক্রিয়া সে দেখাচ্ছে। এখন তার কাছে মনে হইতেছে যাই আমি অমুক ভাঙ্গে আসি, তমুক ভাঙ্গে আসি, আমাদের সাথে এই করছে তাই করছে। এটা তো কোনো সোসাইটির লক্ষণ হইতে পারে না। বরং আমাদের উচিত কি, আমাদের উচিত হচ্ছে যে আমাদের এই ধরনের যে আমরা যে বাইনারি ডিসিশনে পৌঁছাই যাই খুব সহজে যে বাইনারি ডিসিশনে পৌঁছাই যাই, এই জিনিসটা থেকে, আমাদের এই হ্যাবিটটা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। কালকে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসে, ধরো সে বাংলাদেশে ঢুকলো, কালকে যদি শেখ হাসিনার গায়ে কেউ আগুন লাগাইতে যায়, আমি রবি সবার আগে সেটার প্রতিবাদ করব, সবার আগে। আমি বলবো না, এটা করা যাবে না, তাকে আইনের হাতে সোপর্দ করা হোক, বিচার হোক, এবং সেই বিচার অবশ্যই ন্যায় বিচার হইতে হবে, এবং তাকে অবশ্যই আত্মপক্ষের পূর্ণ সহযোগিতা করতে হবে, সে যাতে আত্মপক্ষ সমর্থন করতে পারে। তাহলে কিন্তু ভাই এই যে এখন যে মনে করেন মানে দীপু দাস ওনাকে যে এভাবে পিটায় মারা হলো এবং আগুন দেওয়া হলো এবং তারপর নারায়ে তাকবীর বলে ভিডিও করা হচ্ছে, এই ধরনের অ্যাক্টিভিটিস তো আপনার এই ন্যারেটিভটা কি মানে স্ট্যাবলিশড করতেছে, মানে এটা আসলে এই মুহূর্তে মানে বাংলাদেশ রুয়ান্ডা হয়ে যাবে বা নাইজেরিয়া হয়ে যাবে, কেনিয়া হয়ে যাবে বা আফগানিস্তান হয়ে যাবে, এই যে বিষয়টা, এই বিষয়টা থেকে তো এই ধরনের এক্সাম্পল গুলো খুব বেশি সেপারেট না। এক্স্যাক্টলি সেপারেট, এবং আমরা তো আসলে সোসাইটি থেকে কি ওই জায়গায় নিয়ে যেতেছি না, আমরা কি সোসাইটি, এটা কি কোনো সভ্য, মানে আর কি সভ্য কি, মানে এটা এমনকি অসভ্য লোকেরাও তো এটা করবে না, যে একটা মানুষকে আমি ধরে নিলাম, এখন তো তদন্তে প্রমাণিত হয়েছে পুরোটাই ছিল হচ্ছে মানে সে ধর্মের কোন, আমি ধরে নিলাম সে ধর্মকে অবমাননা করছে, আমি ধরে নিলাম, তার মানে এই তোমার কি এইটার সুযোগ আছে, তুমি তার বিচার করবা? এই মুভমেন্ট গুলোকে আসলে মানে মানে মোটিভেট করতে হলে আপনার, মানে আমি যেমন মানে এভাবে চিন্তা করতেছিলাম যে মানে নৃশংসতার তো একটা লেভেল থাকে। কিছুদিন আগে দেখছি একটা মানুষকে পাথর চেপে মেরে ফেলা হচ্ছে,
তখন যারা করলো তারা কয়েকজন মিলে এটা করলো, তখন প্রচন্ডভাবে নাড়া খেলাম। তারপর দেখতেছি একজন মানুষকে আগুনে পোড়ানো হচ্ছে, নারায়ে তাকবীর বলা হচ্ছে। তখন মনে হচ্ছে নৃশংসতার কি কোনো মানে লিমিট নাই, আমরা কি পার হয়ে যাব? এবং মাঝে মাঝে প্রায় মনে হয় আমরা কি আগে থেকে এরকম ছিলাম, নাকি এখন সোশ্যাল সাইটটা অনেক বেশি আমরা দেখতে পারি দেখে আমরা মনে করি এরকম। কিন্তু আসলে এই যে মানে প্রচন্ড এই যে মব, অনেকগুলো মানুষ মিলে একই সাথে করতেছে, সবাই মিলে ভিডিও করতেছে, এইটার জন্য আসলে মনস্তাত্ত্বিক যে মাস পিপলের যে মুভমেন্ট এবং তাদের যে তারা সবাই মিলে এটা করতেছে, ভিডিও করতেছে, এই যে চিৎকার করছে, মানে এটাকে মোবিলাইজ করতে কি ধরনের মেন্টালিটি থাকা উচিত, কিভাবে এটা ওরা মানে মোটিভেশনটা পায়? ভাই এইটার- এটা কি আসলে মানে কিন্তু এটা কি আসলে মানুষেরই ইনহেরেন্ট নেচার না, যে উস্কায় একজন দুইজন, লিডার তো একজন দুইজন, সাথে মানুষ নাচতে থাকে বাকি 10 জন যারা একটু মনে করেন কম বুঝে, ওর খালি একটা লিডার দরকার নাচানোর। না, আমার কাছে মনে হয় না যে মানে এই 2025 সালে এসে মানুষের মধ্যে ওই ইনস্টিংটা কাজ করে যে সে, যেখানে 2025 সালে এসে মানুষ একটা প্রাণীকে হত্যা করে না, একটা বিষাক্ত সাপকেও সে ধরে তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে, সে মনে করে যে একটা প্রাণীরও বেঁচে থাকার অধিকার আছে। সেখানে আমার মনে হয় না 2025 সালে এসে কোনো মানে এভারেজ শিক্ষিত কোনো মানুষের মনে মনে হইতে পারে সে আরেকটা মানুষকে মেরে ফেলবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের ভেতর একটা পশু বাস করে আমরা বলি, বা একটা জন্তু বাস করে, বা একটা রাক্ষস বাস করে। তো তারপরও আমরা তো সেই আদিম বর্বরতা হাজার বছর পেছনে ফেলে তো আজকে 2025 সাল, তাই না? So আমার মনে হয় না এটা মানুষের না ভাই, না ভাই, মানে instinct এ এটা কাজ করতেছে। আমার কাছে ও- মনে হয় যে, আচ্ছা তুমি বলো। মনে হ্যাঁ, আমি মনে করেন যে আগুনটা তো বা মনে করেন কিছু একটা করতেছে আসলে 1-2 জন মানুষই, বাকিরা তো সব ভিডিও টিডিও করতে দাঁড়াই যেতেছে। যে 1-2 জন করতেছে, বা মনে করেন ইয়া আছে কেউ, লোকজন আর কি ঢুকাই দিচ্ছে যে স্পাই ও এগুলা করবে, এগুলা করে বের হয়ে যাবে, একটা মনে করেন গ্যাঞ্জাম সৃষ্টি করা যাবে। ও তো মনে করেন একটা কিছু বলে, একটা মনে করেন ইয়া বলে গেল না এরকম, যে ও এর নামে এই কথা বলছে, ও এত বাজে একটা কথা বলছে, আসলে ওরকম বলে নাই। কিন্তু তখন মনে করেন এট দ্যাট মোমেন্ট ও এমন একটা কথা বলে যেটা মনে করেন আপনার মাথা মনে করেন এটা কি বললো, এটা কি বললো, তাইলে ঠিক আছে, আচ্ছা যা করছে করছে, আমি এখন ছবি তুলতে থাকি। না, আমার কথা হইতেছে হ্যাঁ, হ্যাঁ, এরকমই তো মানুষ, তো এরকমই আমরা সবাই তো এরকমই। মানে আমার কাছে মনে হয়েছে সায়েন্স ল্যাবে আমি নিজের চোখে ইয়া দেখছি, মানুষ মানে ট্রাকে ধাক্কা খেয়ে মরে গেছে, আমি বেকুবের মতো তাকায় ছিলাম, বুঝছেন? আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বোকা, 2-1 জন আছে লিডার, ওরা হচ্ছে না, মানুষকে নাচায়। ম্যাক্সিমাম মানুষ বোকা না। আমি তোমারে যদি বলি, 20 বছর আগে এরকম বা ঢাকায় একটা ঘটনা ঘটছে, 20 বা 30 বছর আগে, আমার সালটা খেয়াল নাই। সেটা হচ্ছে তখন ছিনতাইকারীদের দৌরাত্ম অনেক বাড়ছিল। মতিঝিলে বেশ কয়েকজন ছিনতাইকারীকে ধরে পাবলিক পুরায় মেরে ফেলছিল, কয়েকজন ছিনতাইকারীকে হাতে নাতে ধরে পুরায় মেরে ফেলছিল। তারপর বাংলাদেশে কোনো ছিনতাইকারী বা চোর রাস্তায় ধরা পড়লে তাদেরকে পিটায় মেরে ফেলা, এটা বাংলাদেশের একটা কমন কালচার। কমন কথা। তৃতীয় কমন কালচার হইতেছে যে ধরো কেউ একজন রোড অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভার এটা ধরো বাচ্চাকে ধাক্কা মারছে, তাকে কিন্তু কেউ লোকজন ধইরা কিন্তু পুলিশের হাতে তুলে দেয় না, ধইরা পিটায় এখানে মেরে ফেলে। ফলে ধরো ছোটখাটো অ্যাক্সিডেন্ট করার পর ধরো একটা হয়তো ধাক্কা মারছে, লোকটা হয়তো বেঁচে যাইতো। এখানে হইলে যেটা হয়, তোমার অ্যাক্সিডেন্ট তো মানুষই করে, তুমি সাথে সাথে গাড়ি থামায়া নিজেই পুলিশকে কল করবা বা হেল্প করতে ছুটে যাবা। বাংলাদেশে কি হয়, যে হয়তো মরে নাই কিন্তু ওকে ভয়ের চোটে, ড্রাইভার সে হয়তো একজন হিট করছে, সে মরে নাই, তো ভয়ের চোটে তাকে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পালায় যাইতে হবে, এজন্য সে তার উপর দিয়ে গাড়ি চালায়, সে পালায় গেল। ঠিক আছে, তো এইটা একটা ধরো, এইটা একটা লেয়ার, মানে অনেকগুলো শেড আছে এখানে, এইটা একটা লেয়ার। এর বাইরে আরেকটা লেয়ার হইতেছে যে তুমি যদি গত কয়েক মাসের ঘটনাগুলা দেখো, একটা হচ্ছে পাথর দিয়ে মারা হইলো। পাথর দিয়ে যে কে মারা হইলো সেইটা আমি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করছি, যেভাবে পাথর মেরে করা হইলো। ওর একটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, ওর একটা Exactly. ব্যক্তিগত আক্রোশ ছিল ওই লোকটার উপর। আমি ওইটাই পার্থক্যটা করতেছিলাম যে ওটা কিন্তু আচ্ছা। এক ধরনের অন্য ধরনের মোটিভেশন ছিল। ওর ছিল যে হ্যাঁ, হ্যাঁ। মানে এটা অসম্ভব কিছু না যে আমি যখন প্রচন্ড রাগে দেখা যায় স্ত্রীও স্বামীকে অনেক সময় বা স্বামী স্ত্রীকে অনেক সময় ভয়াবহভাবে নৃশংসভাবে হত্যা করে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে যে একটা মাজার, একটা কবর থেকে লাশ বের করে তাকে পুরায় মারল।
এইটা হচ্ছে আমাকে খুব অনেক বেশি শক করছে এই পাথরের ঘটনার চাইতে। কারণ পাথরের ওই ঘটনা ওইটা ঠিক একটা মব ছিল না, কিন্তু এই যে এখানে হাজার হাজার জনতা একটা কোথায় জানি দৌলতপুরে না কোথায় যেন একটা মাজার থেকে একটা কবর থেকে লাশ বের করে কোন একটা পীরে তাকে আগুন দিয়ে পুড়াই দিল, এবং এটা শত শত লোক একসাথে কাজটা করলো। তখন এটা আমাকে প্রথম হচ্ছে অ্যালার্ট করে খুব, যে এটা ভয়াবহ ঘটনা। আর এই দীপুচন্দ্রর ক্ষেত্রে এটা আরো বেশি ভয়ের, যে এইখানেও আমি দেখলাম ভিডিও ফুটেজটা যতই কষ্টকর হোক দেখতে হয়েছে আমাকে, দেখলাম। এবং আমি এখানে বলতে পারবো না যে এখানে যে কি কোনো একটা বিদেশি শক্তির এজেন্টটা এসে সে পুরাই দিচ্ছে, ব্যাপারটা এরকম না। সবাই মিলা করতেছে, সবাই মিলা উল্লাস করতেছে, সবাই আনন্দ করতেছে, সবাই ভিডিও করতেছে, এবং অংশগ্রহণ মোটামুটি সবারই ছিল। তো এইটা নিয়ে আমাদের মনোবিজ্ঞানীদের, বাংলাদেশে আসলে মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী বইলা কোনো বস্তু না, এটা আমাদের সিরিয়াস। মোহিত কামাল ছিল না? কখনো ছিল না? কি ডক্টর না, মোহিত কামাল ছিল না? ধরো সাইকিয়াট্রিস্ট, তাকে আমরা মনোচিকিৎসক বলতে পারি, বিজ্ঞানী বলতে পারি, কিন্তু এটা নিয়ে আমাদের একটা ব্যাপক ভিত্তিক গবেষণা দরকার। গবেষণার আগে যেটা দরকার, এটা ইমিডিয়েটলি থামানো। আমি আসিফ ইমতিয়াজ রবি, আমি আজকে বলতেছি, এটা যদি থামানো না যায়, এই কালচারটা যদি থামানো না যায়, তাহলে বাংলাদেশ সিরিয়াসলি গৃহযুদ্ধের মধ্যে ঢুকে যাবে। তুমি যদি সোশ্যাল মিডিয়ার হ্যাট্রেড গুলা খেয়াল করো, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, আমি গালিগালাজের কথা বলতেছি না। গালিগালাজ যে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে অশ্লীলতার জায়গা, আর একটা হচ্ছে নৃশংসতার জায়গা। গালিগালাজ কিন্তু এখন নৃশংস দিকে যাচ্ছে, প্রচন্ড নৃশংস দিকে যাচ্ছে। এই নৃশংসতাটা এবং এই নৃশংসতা আমরা খুব সাধারণভাবে সবাই অ্যাকসেপ্ট করে দিতেছি। আমাদের কাছে মনে হচ্ছে ওকে, হ্যাঁ, প্রথম আলো আগুন লাগানো, ওরা তো অনেকদিন ইন্ডিয়ার দালালি করছে, দালালি করছে কি করে সেটা পরের প্রশ্ন। আচ্ছা, ধরে নিলাম করছে, তা বলে তুমি তাদেরকে কেন পুরাই দেবা? এই যে আমি তোমাদেরকে বললাম যে শেখ হাসিনাকে নিয়ে আসা, তাহলে সবাই আমি অন্তত এটা প্রতিবাদ করবো। কারণ দেখো, পৃথিবী এখন এমন জায়গায় চলে গেছে যে এখন কিন্তু পৃথিবীর অনেক দেশ থেকে মৃত্যুদণ্ড উঠাই নেওয়া হয়েছে। কেন মৃত্যুদণ্ড উঠাই? লজিকটা কি ছিল? লজিকটা ছিল এই, যে ও একটা অসুস্থ, ও একটা অপরাধী দেখেই তো আরেকটা মানুষকে খুন করছে। তো রাষ্ট্র তোর মতো অসুস্থ না, আইন তোর মতো অসুস্থ না, বিচার বা জজরা তোর মতো বা জুরিরা তোর মতো অসুস্থ না, যে ওকে ওই অপরাধী আবার ফাঁসিতে ঝুলাবে। একটা মানবিক জায়গাটা পানিশমেন্ট দেওয়া উচিত। ঠিক আছে, ক্যাপিটাল পানিশমেন্ট মানে আর কি, যে মৃত্যুদণ্ডটা অনেক দেশ থেকে উঠাই দেওয়া হয়েছে অলরেডি, অল্প কয়েকটা দেশেই বা আছে আর কি। তো এই যে সভ্যতার এই জায়গাটা যে দাঁড়ায় রয়েছে, সেইখানে এইরকম ঘটনাটা ঘটতেছে। এবং আমি এই ঘটনায় আমি শঙ্কিত। এবং একই সময়ে দেখো যে ইন্ডিয়াতে দলিতকে বাংলাদেশের মুসলমান ভেবে মেরে ফেলে দিতেছে। এখন ধরো আমি যদি বাংলাদেশে, আমি তো খুব রাস্তাঘাটে ঘোরাঘুরি করি, ঠিক আছে, ধরো আমার যদি কেউ গাই তুই তো রড দালাল, তোর নাম কি? আমি বললাম রবি। এই তো রবি, এটা কিন্তু নাম। And you never know, তোমার সাথে সাথে যদি 10-12 জন অ্যাটাক করে বসে, আমি এমনি হার্টের রোগী, 2টা ঘুষি মারলে আমি এমনি মারা যাবো, ঠিক আছে। এক্স্যাক্টলি। তো এই যে আমাদের সমাজে যে অসহিষ্ণুতা তৈরি হয়েছে, আমরা কিন্তু কেউ কাউকে সহ্য করতে পারতেছি না। আমি রবীন্দ্রনাথের ভক্তদের মধ্যে অন্তত 5টা উপদল পাইছি, তারা সবাই রবীন্দ্রনাথের ভক্ত। আমি এই যে ভার্জিনিয়ায়, আমি নিজে একজন রবীন্দ্রনাথের প্রচন্ড বড় অন্ধ ভক্ত। এবং আমার সামনে আমি যদি উল্টা দিকটা দেখাতে পারতাম, একটা দেয়াল আছে, এখানে আমি রবীন্দ্রনাথের উপর 3 বছর ধরে একটা উপন্যাস লিখতেছি, ঠিক আছে। 3 বছর ধরে এই যে এখানে লেখা আছে 1882 সালে, হ্যাঁ, নতুন বৌঠান, ঠিক আছে। 1870 সালে রবীন্দ্রনাথদের বাড়িতে প্রথম হচ্ছে পাইপলাইন দিয়ে পানি আনা হয়, প্রথম গঙ্গা থেকে। আমি আমাকেই আরেকজন রবীন্দ্র ভক্ত আছে আমাদের বাসা থেকে 10 মিনিট দূরে, সে আমাকে দেখতে পারে না। সে বলে আমি রবীন্দ্রনাথকে অপমান করি, বা আমি রবীন্দ্রনাথকে নিয়ে, কারণ আপনি তো তার আগে তোমাকে দেব না ভুলিতে নজরুলকে নিয়ে লিখে ফেলছেন। সে রবীন্দ্রনাথকে দেখতেছে হচ্ছে ঈশ্বর হিসেবে, তোমাকে অবশ্যই পাঞ্জাবি পরতে হবে, এবং সেটা গিলে করা সিল্কের পাঞ্জাবি হইতে হবে,
আচ্ছা। এবং তার আগে অবশ্যই গোসল টোসল করতে হবে, সুন্দর করে চুল আঁচড়ানো থাকতে হবে, এই করতে হবে, তাইলে তুমি রবীন্দ্রসঙ্গীত ওই যে টেনে টেনে গাইতে হবে। ঠিক আছে, আমি ধরো একটু রবীন্দ্রনাথ কাল্পনিক ভাবে দেখতে, তার মানে কি দেখো আমাদের বিভক্তিটা কি পরিমাণ। এক রবীন্দ্রনাথের ভক্তদের মধ্যে আমি মধ্যে 5 থেকে অনেকগুলো 50টা versions গ্রুপ আছে। দেখতে পাচ্ছি। একদল বলছে না রবীন্দ্রনাথ হচ্ছে একজন ঈশ্বর, আর এবার না উনি হচ্ছেন একজন দার্শনিক। মানে আমাদের সমাজে এত বিভক্তি, আর আর এটা হলো শিক্ষিত সমাজের কথা বলতেছে। আর যারা অল্প শিক্ষিত, কম শিক্ষিত, হুম, যারা বিশ্বাস করে মাটির নিচে অ্যান্টার্কটিকা একটা মহাদেশ, আস্ত একটা মহাদেশ আছে, যারা যারা বিশ্বাস করে যে করোনা একটা কি বলে করোনা বলে কিছু নাই, বা এটা একটা মানে তুমি, আমি আসলে খুব খারাপ একটা লক্ষণ। এবং মানে মানুষ এখন খুব, মানে তুমি কল্পনা করতে পারো যে একজন লোক তার 4 মিলিয়ন ফলোয়ার,